বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ করছি হাত জোর করে যে আজকে আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে। শুধুমাত্র আমার স্বার্থে নয়, তোমাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমার পুরো ভিডিওটা তোমরা আজকে দেখবে। হতে পারে ভিডিওটা আজকে একটু বড়, তারপরেও আমি হাত জোর করে অনুরোধ করছি যে আজকের দিনের জন্য হলেও তোমরা, আমি জানি সবার ওয়াইফাই থাকে না, অনেকেরই নেটটা না হয় পুরোটাই আমাকে তোমরা দয়া ভিক্ষা দিলে। আমি অনুরোধ করছি যে তোমরা আজকে আমাকে নেটটা দয়া ভিক্ষা দাও। আমার পুরো ভিডিওটা দেখে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে রাখবে। প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মাম্পি এর মিথ্যে তোমরা বার করো, পূজা মিথ্যে বলছে, তুমি সত্যিটা এখানে তুলে ধরো, তুমিই পারবে। তোমরা অনেকেই এই বিশ্বাস রেখেছিলে, আর সেই বিশ্বাসের জোরে আমি একের পর এক এরকম মিথ্যেবাদীদের তোমাদের সামনে এক্সপোজ করার সাহস রাখি এবং তার প্রমাণ তুলে দিই। আজকে আমি চাক্ষুষ প্রত্যক্ষদর্শীকে আমার ভিডিওর মারফত তুলে দেব যে পূজা আর ওর স্বামী মিথ্যে কথা বলে স্ক্যানার দিয়ে কিভাবে ব্যবসা করছে, তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তোমাদেরকে বোকা বানিয়ে। পূজা যে ক্যান্সারের নামে যে নাটক করছে, এই মুহূর্তে পূজার কোনো ক্যান্সার নেই, তার প্রমাণ আমি তোমাদেরকে আজকে আমার ভিডিওতে দেব। এবং সেই মানুষটি উঠে এসেই তোমাদের সামনে এই কথাগুলো বলবে যেই মানুষটির সঙ্গে ওর কথা হতো, ওর ক্যান্সার নিয়ে যার সঙ্গে আলোচনা করেছে দুদিন আগেও, মানে কয়েকদিন আগেও করেছে, ইভেন যাকে কিনা ও বলেছিল এর আগের বার যখন ও চেকআপে গিয়েছিল ভেলোরে, যাকে কিনা বলেছিল রিটার্ন টিকিটটা পর্যন্ত কেটে দেওয়ার জন্য, এবং যে কিনা নিজের থেকে 6,600 টাকা ওকে পাঠিয়েছিল, তার মধ্যে 1700 টাকা পাঠিয়েছিল, সরি 1600 টাকা পাঠিয়েছিল। ওর ঘরে নাকি গ্যাস নেই, ও রান্না করতে পারছে না, এই কথা পূজা জানিয়েছিল তাকে, এবং সে 1600 টাকা পাঠিয়েছিল। তারপরে ওর মানে ওই ব্রেস্টে টিউমার আছে বলেছে, এবং গল ব্লাডার স্টোন আছে, ওটি করতে হবে। গল ব্লাডার স্টোনের জন্য, ওটি করার জন্য 5,000 টাকা সে পাঠিয়েছিল, এবং সে আরও পাঠাতো যদি ও রিয়েলি ওটিটা করতো। এই যে যার বক্তব্য আমি তুলে ধরবো তার নাম রাজশ্রী সরকার। কালকের আমার রাতের ভিডিওতে এর কমেন্টস আছে, আমি পিন পোস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আজকের ভিডিওটা হয়তো একটু লেট করে তোমাদের কাছে পোস্ট হবে, কারণ আজকের ভিডিও আমাকে এডিট করতে হবে, অনেকগুলো পার্ট আমাকে অ্যাড করতে হবে, সেই কারণে বলছি। তো এই রাজশ্রী সরকারের নিজস্ব আইডিও আছে ওয়াইটিতে, লেট প্রোটেস্ট বলে ও প্রোটেস্ট করে এই সমস্ত কিছুর এগেনস্টে, এবং ও ইউএসএতে থাকে, ও কিন্তু ক্যান্সার নিয়ে রিসার্চ করছে। তোমরা ওর কথা শুনলে সবটা বুঝতে পারবে ওকে পূজা কি বলেছিল, পূজার কি ব্রেস্ট ক্যান্সার, লিওকোমিয়া, কতটা মিথ্যে, সবটা তোমরা বুঝতে পারবে এই অডিওটা শোনার পরে। এবং শুধু সেটা নয়, অডিও নয়, ও ভিডিও দিয়েছে, কিন্তু ও নিজের চ্যানেলে যখন ভিডিও করে তখন ও নিজের মুখটা রিভিল করে ভিডিও করে না, তোমরা ওর চ্যানেলটাও ভিজিট করতে পারো। এবং এই পূজা যে রাজশ্রীর সঙ্গে খেলতে পারবে না, যেহেতু ও ক্যান্সার নিয়ে রিসার্চ করছে, তাই পূজা রাজশ্রীকে কিভাবে অ্যাভয়েড করেছে সবটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো একটা ক্লিপ তোমাদেরকে আগে দেখাই, তারপরে আমি ফিরে আসি। আমি এখন খাচ্ছিলাম, তো খেতে খেতে একটা কমেন্ট আমার সামনে আসলো যে আমি কার বরকে নিয়ে হচ্ছে গিয়ে, আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি, কার বরকে নিয়ে আমি টানাটানি করেছি, আর হচ্ছে গিয়ে আমি ড্রিঙ্ক করেছি। একটা ক্যান্সার পেশেন্ট, সে একটা টাকার চিন্তায় মরে যাচ্ছে, লোকের কাছে হাত পাচ্ছে, সেই মানুষটা মদ খাবে, মদ খেয়ে বরকে নিয়ে টানাটানি করবে। তার প্রোফাইলে গিয়ে দেখলাম তার বরকে আমার পোদের মতো দেখতে, কারণ সৌন্দর্য নিয়ে বলতে নেই, তবে এটাই আমি বলতে বাধ্য হলাম, ঠিক আছে, তার বরকে আমার পোদের মতো দেখতে, আমার বরকে যথেষ্ট সুন্দর দেখতে, কি দরকার এরকম পোদের মতো বরকে টানাটানি করার। আর রইল চোর ধরা পড়ে গেছে, এতটাই কাছাকাছি সে করলো, আমাকে যে কমেন্টটা করেছে তাকে ইন্ধন জুগিয়েছে এই যে শকুনি। তো শকুনি আবার কি করেছে, হচ্ছে গিয়ে যাকে বলেছে কমেন্টটা করতে, মানে যে কমেন্টটা করেছে মন রয় বা মন কিছু একটা হবে, সে তার পেজে হচ্ছে গিয়ে আমাকে আর এই শকুনিকে ফলো করে রেখেছে। এখানেই তো ধরা পড়ে গেলে, হয় তোমার কাছের কেউ হবে, আর না হলে তোমার বরের এক্স গার্লফ্রেন্ড হবে। শুনতে পেলে বন্ধুরা, এটা পূজা কালকে রাত্রিবেলা এই রিলসটা, মানে এই শর্টসটা পূজা পোস্ট করেছে, আমি অনেক রাত করেই দেখেছি। এবং সেখানে যে মুন রয় বলে যে কমেন্টস করেছে ওকে, তোমরা দেখবে এই মুন রয় কিন্তু ওর এই ভিডিওটাতেও কমেন্টস করেছে, আমি সকালেও দেখে এসেছি কমেন্টস দুটো কমেন্টস করেছে, এখন ডিলিট করে দিয়েছে কিনা জানি না। মুন রয় অন্য আইডি দিয়ে, অন্য আইডি মিনস ওর ইউটিউবে চ্যানেল আছে, আমি সেখানে গিয়েও মুন রয়কে কমেন্টস করে এসেছি যে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে। তো মুন রয় সেখানে কমেন্টস করেছে যে আমার
আমার কমেন্টস যত ডিলিট করে দিস না কেন আমি এই কথা বলবোই, আর আমার কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই, আমি নিজেই সবটা। এরকমই একটা কমেন্টস করেছে, দুটো কমেন্টস করেছে, তোমরা দেখে আসতে পারো। তো একজন ক্যান্সার পেশেন্টের মুখের ভাষা তোমরা শুনতে পেলে, তার হাজবেন্ড ওর ড্যাশেরও সমান নয়। আমি এই প্রসঙ্গ ধরে কথা পরে বলবো, আগে তোমরা রাজশ্রী সরকারের যে ওর ক্যান্সার, ওর ক্যান্সার রিল্যাপস করেছে তাই না, কালকে সুহানাও পর্যন্ত, সুহানাকে দিয়েও জোর করিয়ে ভিডিও করিয়েছে, যার জন্য 5টা কাট হয়েছে, এটা আমি আগেই বলে দিয়েছি। তো এরপরে সুহানারও টার্ন আসছে, সুহানাকেও ধরবো, কান টানলে মাথা আসে, একে একে সব আসবে। যাই হোক, সুহানাকে দিয়ে ওর ভিডিওতে বলিয়েছে যে ওর ক্যান্সার রিল্যাপস করেছে, এবং ও নিজেও বলেছে ওর ব্রেস্ট ক্যান্সার কতটা সত্যি, ওর ব্রেস্ট ক্যান্সার কতটা সত্যি, ওর লিউকোমিয়া যেটা বলেছিল সবটা তোমাদের সামনে তুলে ধরছি। তো ওর ভিডিওটা তুলে ধরার আগে শুধু বলতে চাই, ও ভেলোরের জায়গায় এখানে ব্যাঙ্গালোর বলেছে, ও যেহেতু ইউএসএ থেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে, একটু আগেই পাঠিয়েছে, পাঠানোর পরে আমি ভিডিও করতে বসেছি, তো ওটা ব্যাঙ্গালোর হবে না, ওটা ভেলোর হবে। আর ও কিন্তু জায়গাটা অ্যাকুরেট বলেছে, যেইখান থেকে ওকে ট্রেনের টিকিটটা কাটতে বলা হয়েছিল ব্যাক করার জন্য। চলো আগে শুনে নাও, তারপরে আমি আসছি। আচ্ছা, আমি রাজশ্রী বলছি, রাজশ্রী সরকার। আমি দেশে থাকি না, আমি ইউএসএতে থাকি, কিন্তু আমি ভিডিও মোটামুটি দেখি এই জোনটায়। তো আমি পূজাকে আমি চিনি, আমি পূজার ভিডিও আজকে দেখেছি, আর মাম্পিদেরও ভিডিও দেখেছি, আজকে দুজনেরই ভিডিও দেখেছি। তো পূজার ভিডিও থেকে দেখে ভিডিও সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে দেখে মোটামুটি আমি দেখলাম যে মাম্পিদিকে মানুষে টার্গেট করছে, যে মাম্পিদি শুধু পূজার পেছনে লেগেছে, পূজাকে টার্গেট করছে, পূজাকে টার্গেট করে ভিডিও করছে। তো যেটা সত্যি নয়। আমি আজকে কতগুলো কথা বলতে বাধ্য হচ্ছি। সত্যি বলতে হচ্ছে, আমি এই ভয়েস ক্লিপ বা কোনো কমেন্ট করতে চাইছিলাম না, কিন্তু আজকে যখন দেখছি যে সবাই মিলে মাম্পিদিকে টার্গেট করছে, আর এটা প্রমাণ করার চেষ্টা করছে যে শুধুমাত্র ভিউজের জন্য বা ইউটিউবের জন্য মাম্পিদি হচ্ছে পূজাকে টার্গেট করে ভিডিও করছে, সেটা নয়। সেটা জন্যই আমি কয়েকটা কথা বলবো। তো পূজা যখন আগেরবার ব্যাঙ্গালোরে চেক আপের জন্য যাবে, তো তখন পূজা এমন কয়েকটা ভিডিও করেছে যেখানে ও বারবার করে বলছিল যে ব্যাঙ্গালোরে চেক আপ আছে 20 তারিখ, এরকম কিছু বলছিল। তো সেটার এখনও কোনো রকম ব্যবস্থা হয়নি, টিকিট হয়নি। তো সেই ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছিল বলে আমি ওকে ফেসবুকে নক করেছি। আমার ফেসবুকেও ওর ভিডিও আসতো, তো আমি ওকে ফেসবুকে নক করেছি যে তোমার ব্যাঙ্গালোরের টিকিটটা কি হয়েছে? তো ও আমাকে বলল যে হ্যাঁ, যাওয়ার টিকিটটা হয়েছে, কিন্তু আসার টিকিটটা হয়নি। তো আসার টিকিটটা মনে হয় পাচ্ছিল না, আসার টিকিটটা হয়নি, কিন্তু যাওয়ার টিকিটটা হয়েছে। তো আমাকে এই কথাটা বলার পর আমি বললাম যে তাহলে তুমি তো ব্যাঙ্গালোরে যাচ্ছ, তো তোমার কি আপাতত এখন কিছু আমি হেল্প করলে তোমার সুবিধা হবে? তো ও আমাকে তখন বলল যে আমার মানে ওর অবস্থা তখন অনেকটাই খারাপ, বাড়িতে গ্যাস ছিল না। তো আমি তখন সেই সময় ওকে 1600 টাকা পাঠাই। তো তারপরে সেটার স্ক্রিনশটও আছে, আর ও আমাকে মানে উত্তর দিয়েছে, যে রিপ্লাই করেছে যে হ্যাঁ ও পেয়েছে, 1600 টাকা পাঠাই। তো তারপরে আমার তারপরে ওর সাথে কথা হয় না। তারপরে ও আমাকে 2-3 বার নক করে যে তুমি আমাকে একটা রিটার্ন টিকিট কেটে দিতে পারবে কাটপাডি থেকে মানে হাওড়া। তো আমি ওকে বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি কেটে দিতে পারবো। তো আমাকে আধার কার্ড সব দেয়। আমি কাটতে যাই, কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল না, একদমই অ্যাভেলেবেল ছিল না, না স্লিপারে ছিল, না থার্ড এসিতে ছিল, না সেকেন্ড এসিতে ছিল। তো আমি সেই কথাটা ওকে জানাই, ও বলে যে ঠিক আছে দিদি। তো তারপরে আমি বললাম যে তৎকালই কাটতে হবে, তৎকাল ছাড়া কাটা সম্ভব নয়। তো ও মনে হয় তৎকালই কেটে এসছে। আর ও আমাকে বলেছিল যে একটা ডেট বলে দিয়েছিল 6 তারিখ করে, 3 তারিখ না 6 তারিখ করে কাটতে।
তো আমি সেই মতো চেষ্টা করছিলাম, যেই ডেটটাও বলেছে সেই ডেটে কাটার জন্য। তো যাই হোক, এইবার এই অবধি কথা হয়। তো তারপরে ও যখন ফিরে আসে, এখানে ফিরে এসে যখন ওর এই ব্রেস্ট টিউমার না গ্ল্যান্ড, মানে ও তো ভিডিওতে গ্ল্যান্ড বলছিল, যে ব্রেস্টে গ্ল্যান্ড পাওয়া গেছে, ইনফ্লেমড গ্ল্যান্ড পাওয়া গেছে আর কি। তো ওটা অপারেশন করাতে হবে, আর সাথে গল ব্লাডারও অপারেশন রয়েছে। তো আমি তখন ওকে নক করি যে তোমার ওটি কবে, ঠিক আছে। তো তখন আমি ওকে ওটি কবে যখন জানতে চাই, তখন ও আমাকে জানায় যে ওর ব্রেস্টে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো স্টেজ নয়, ওটা প্রি ক্যান্সারের স্টেজও নয়। আমাদের এটা অনেকেই আমরা জানি না যে ব্রেস্ট ক্যান্সার থার্ড স্টেজে গিয়েও ঠিক হয়। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা হচ্ছে কিউরেবল। ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে কিউরেবল। এবার ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে আমি ডিটেলে আলোচনা করতে পারি, সেটা আমি এখন আজকে করব না। কিন্তু ব্রেস্ট ক্যান্সার থার্ড স্টেজ অবধি কিউরেবল, ফোর্থ স্টেজ অবধিও কিউরেবল। অনেকে আছে, ইভেন আপনারা মনীষা কৈরালাকে চিনবেন, তার ফোর্থ স্টেজে ধরা পড়েছিল, সেটাও কিউরেবল। তো ওর যে স্টেজটা, সেটা মানে জেনারেলি নর্মালি আমরা অনেক মানুষ আছি যারা হচ্ছে প্রি ক্যান্সারাস স্টেজ, মানে ব্রেস্টে প্রি ক্যান্সারাস স্টেজে আমরা থাকি। একটা বয়সের পর, 35 বছর বয়সের পর আমরা প্রচুর মহিলারা প্রি ক্যান্সারাস স্টেজে থাকি, আমরা বুঝতেও পারি না। আমাদের ধরা পড়ে যখন, তখন অলরেডি কিন্তু স্টেজ 2 বা স্টেজ 3। স্টেজ 2 হলে খুব ফরচুনেট, খুব তাড়াতাড়ি কয়েকটা মাত্র কেমোতে, বিশেষ করে ওরাল কেমোতেই ঠিক হয়ে যায়, ঠিক আছে। কোনো রকম রেডিয়েশন, কোনো রকম কিচ্ছু প্রয়োজন হয় না, ঠিক আছে। তো তবুও আমি কোনো রকম কোনো তর্ক করিনি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি জায়গায় রয়েছে, তখন ও পরিষ্কার বলেছিল যে মানে ডাক্তার বলেছে যে ওটা প্রি ক্যান্সারের স্টেজেও নেই। তো কিন্তু ও বলেছিল যে গল ব্লাডারে ওর একটা সমস্যা আছে, সেটা অপারেশন করাতে হবে, তো সেটার জন্য ওটি করতে হবে। তো তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে স্ক্যানার দিয়েছো, সেই স্ক্যানারে কত উঠেছে। তখন আমাকে পরিষ্কার বলল যে দুজন দিদি 10,000 করে পাঠিয়েছে, আর বাকি আর সেরকম কিছু ওঠেনি, ওই 10-20 টাকার মতো উঠেছে। তো তখন আমি ওকে 5,000 টাকা দিই, আমি ওকে বলি যে সঙ্গে সঙ্গে ওই 10-20 টাকার মতো উঠেছে। তো তখন আমি ওকে 5,000 টাকা দিই, আমি ওকে বলি যে সঙ্গে সঙ্গে তুমি গল ব্লাডার স্টোনটা অপারেশন করিয়ে নাও, আর যা যা করানোর করিয়ে নাও। তো মানে ওর যদি সত্যি ওটি হতো, আমি হয়তো আরও পরবর্তীকালে ওকে হেল্প করতাম। কিন্তু ওই 5,000 টাকাটা দেওয়ার পর ও আমাকে একবারও কিচ্ছু জানায়নি যে দিদি আমার ওটি আছে, আজকে আমি ভর্তি হব বা কিছু, সেরকম কিচ্ছু জানায়নি। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে ও যে লিউকেমিয়ার কথাটা বলেছিল, সেটাও ও আমাকে পরিষ্কার জানিয়েছে যে লিউকেমিয়াতে অ্যাকচুয়ালি কি হয়, যে শুধু হিম্যাটোলজি করলে তো জানা যায় না, কিছু লিউকেমিয়ার মার্কার্স আছে, ঠিক আছে। মার্কার মানে কি, কিছু প্রোটিন লেভেল দেখে আর কি, কিছু সাইটোকাইন লেভেল দেখে, সাইটোকাইন্স লেভেল দেখে, যেগুলো ইনক্রিজড থাকলে, যেগুলো মানে আপ থাকলে, মানে নর্মাল রেঞ্জের থেকে বেশি থাকলে, সেটা আমরা ধরে নিতে পারি যে সেটা কিন্তু ক্যান্সারাস হতে পারে। কিন্তু সেটা ও বলেছিল যে কোনোভাবেই মানে ও বলেছিল যে ডাক্তার বলে দিয়েছে যে ওটা কিচ্ছু ধরা পড়েনি, ঠিক আছে, মানে একদম কমের থেকেও কম, একদম ও এই কথাগুলোই বলেছে। আর এই কথাগুলোই আমি মানে পাই টু পাই আমি এই কথাগুলোই বলছি। আর আমি এই ব্যাপারগুলো খুব ভালো বুঝি, কারণ হচ্ছে যে আমি
বায়োলজিতেই রিসার্চ করি, আমার পিএইচডিও বায়োলজিতে ছিল, আমার মলিকুলার বায়োলজিতে পিএইচডি ছিল। আমি এখন বাইরে রিসার্চ করছি, আমি মলিকুলার বায়োলজিতেই রিসার্চ করছি। আর আমি এগুলো খুব ভালো মানে বুঝি, মানে এইখানে যারা এই ফিল্ডে রয়েছে মানে তাদের থেকে বেশ ভালোই বুঝি। তো ও যেই মার্কার্সগুলো, ও যেটার কথা বলতে চাইছে সেগুলো বেসিক্যালি আর কিছুই না, সেগুলো হচ্ছে সাইটোকাইন মার্কার্স। সেইগুলো দেখা হয়, তো সেইগুলো কিছুই এলিভেটেড ছিল না ওই লিউকেমিয়ার ক্ষেত্রে বলছি। আর সেই রকমই ব্রেস্ট ক্যান্সার 3 ধরনের হয়, একটা হচ্ছে ER/PR, একটা হচ্ছে HER2, আর একটা হচ্ছে 3টেই, মানে একটা হচ্ছে HER2 পজিটিভ, একটা হচ্ছে HER2 নেগেটিভ, আর একটা হচ্ছে ER/PR পজিটিভ। ঠিক আছে, তো আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও সেরকমভাবে কিছু বলতে পারিনি। সেটা হয়তো স্বাভাবিক, কারণ ও হয়তো অতটা বুঝবে না। কিন্তু ও এটা বলেছিল যে ডাক্তার বলেছে যে সেরকম কিচ্ছু ধরা পড়েনি, মানে কমের থেকেও কম, মানে প্রি ক্যান্সারাস স্টেজেও নেই। তো প্রথমে আমি কিন্তু মাম্পিদির সাথে ঝগড়া করেছিলাম এইটা নিয়ে, যে তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, কারণ হচ্ছে যে ওর লিম্ফোমা ছিল, লিম্ফোমাতে ওর লাংস ইনভলভমেন্ট ছিল, তো তাহলে ব্রেস্ট ক্যান্সার হতেও পারে। ঠিক আছে, কিন্তু ও নিজে বলেছে আমাকে যে এটা ছিল না, ওর কিছু ছিল না, আপাতত এই সময় ওর কিছু ছিল না। হ্যাঁ, ও বলেছে যে গল ব্লাডারের একটা প্রবলেম আছে, কিন্তু সেটা ওটি কবে হয়েছে, কি হয়েছে, কখন হয়েছে, ও আমাকে কোনোদিন কিছু জানানোর কিচ্ছু প্রয়োজন মনে করেনি। তো আমি জানি না যে যারা 10,000 টাকা করে দিয়েছে তাদেরকে কিছু জানিয়েছে কি না, তবে আমি ওর কাছ থেকে একটা মেসেজ অ্যাটলিস্ট এক্সপেক্ট করছিলাম, যে ও আমাকে জানাক যে ও কোথায় ভর্তি হচ্ছে, ও মানে কবে ওটি করাবে, এইটুকু আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট জানাবে, কিন্তু ও জানায়নি। যাই হোক, তাতে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি যে মাম্পিদিকে কন্টিনিউয়াসলি লোকজন টার্গেট করছে, আমার এটা বলতে বাধ্য হলাম। আর পূজা, তোমার প্রতি আমার কোনো রকম কোনো বিদ্বেষ নেই, কোনো রকম কোনো এক্সপেকটেশনও নেই, তবে আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে তুমি একটা আমাকে মেসেজ করে বলবে যে দিদি আমি এইখানে ভর্তি হলাম, আমার আজকে ওটি বা আমার আজকে এই চিকিৎসা হচ্ছে। আমি অ্যাটলিস্ট এইটা এক্সপেক্ট করেছিলাম যে তুমি আমাকে বলবে, কারণ তোমার আমার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট ছিল। আমার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট ছিল, শুধু তাই নয়, আমার তোমার সাথে মেসেঞ্জারেও কন্ট্যাক্ট ছিল। তো এটা হচ্ছে পুরোটা গল্প। তো এইটুকুই আমার ওর সাথে যোগাযোগ হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ও আমাকে এই কথাটা বলেছে লিউকেমিয়ার ক্ষেত্রে আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, যে ওর প্রি ক্যান্সারের স্টেজেও ছিল না ব্যাপারটা। গল ব্লাডের ব্যাপারটা আমি ঠিক জানি না, সেটা ও আমাকে বলেছে যে হ্যাঁ একটা সমস্যা আছে, সেটার মানে ওটি করাতে হবে। তো তার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি ওকে যতটা আমার সম্ভব ছিল আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি সেই সময়। তো এইটুকুই আর কি। তোমরা নিশ্চয়ই শুনতে পেলে রাজশ্রী কি বললো। রাজশ্রীর সঙ্গে ওর কথা হয়েছে এবং প্রমাণও আছে, কি কি কথা হয়েছে কি কি কথা হয়নি তার সমস্ত প্রমাণ। রাজশ্রী যেহেতু ফরেনে থাকে, তো এইভাবে তো কলে কথা বলা যায় না, ভিডিও কলে কথা আর মেসেঞ্জারে এভাবেই কথা বলতে হয়। তো ওর সঙ্গে ওর কথা হয়েছে এবং সবটা রাজশ্রী নিজের মুখে বলেছে, ওর কাছে প্রুফ আছে, সেটাও রাজশ্রী বলেছে। পূজা তুই পারলে অস্বীকার করিস, তুই রাজশ্রীকেও চিনিস না। রাজশ্রীকেও আমি হায়ার করেছি, মানে রাজশ্রী আমার রিলেটিভস হয়, এবং যেমন তুই বলেছিস মুন আমার হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড। রাজশ্রী কি হবে তুই একটু ভেবে শুনে তারপরে বলিস যে রাজশ্রী কি হবে, তারপরে তো খেলা জমবে। তোর নাটক না তুই নাটক করিস না, তুই সত্যি ক্যান্সার রোগের যারা এই যেসব দালালরা আমার কমেন্ট সেকশনে এসে ওর হয়ে কমেন্টস করে যাও না, সেই দালালদের বলছি কান টানলে মাথাও আসবে। এই একটা দালালকেও আমি ছাড়বো না, আমি কিন্তু এর আগেও বলে রেখেছি। যাই হোক, এবার তাহলে আমি পূজার ব্যাপারে কিছু বলি। পূজার কতটা সত্যি কতটা মিথ্যা তোমরা জেনে নিয়েছো। ওর ক্যান্সার নিয়ে এই মুহূর্তে স্ক্যানার দিয়ে যেটা ও খেলছে। শোনো একটা কথা বলি, যারা ডোনেশনের উপরে ট্রিটমেন্ট করবে না তারা কিন্তু হয় দেখবে কোনো ওই ইম্প্যাক্ট গুরু যেগুলো হয়, কোনো ডোনেশন যে ইয়েগুলো হয় যেখান থেকে, যেমন ওই যে আশমিকা বলে যে বাচ্চা মেয়েটি যার কিনা 16 কোটি টাকার প্রয়োজন, তারাও কিন্তু এরকম একটা ইয়ে তৈরি করেছে, ওটাকে কি বলে মানে ডোনেশন
ভুলে গেলাম আমি নামটা, যাই হোক সেই ইম্প্যাক্ট গ্রুপেই কিন্তু সেখানে টাকাটা পাঠানো হচ্ছে। আর এই সমস্ত 16 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট। তো এই সমস্ত ক্ষেত্রে, পূজার যেটা ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা ডোনেশনে করে, যেমন রিমির বিএমটি হয়েছে, ও কিন্তু সিএমসির অ্যাকাউন্ট নাম্বারে ডোনেশন এসেছে, এবং তোমরা চাইলে পরবর্তী ভিডিওতে আমার কাছে সেই ডকুমেন্টসও ওরা পাঠিয়ে দিয়েছে, ডকুমেন্টস আমি শো করে দিতে পারি। তো এই সব ক্ষেত্রে যাদের ডোনেশন নিয়ে ট্রিটমেন্ট হবে, তো তারা কিন্তু মানে ওই হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারটাই দেয়, সে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দেবে না। আর পার্সোনাল ও স্ক্যানার দিয়েছে দুখানা নামে, একটা গায়ত্রী ঘোষ, একটা পূজা দাস। তো দুখানা স্ক্যানার, একটা মানুষের দুটো নাম তো হয় না, দুটো নামে তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, মানে একটা লিমিট মানে ওভার হয়ে যাচ্ছে বলে ওকে আরেকটা স্ক্যানার দিতে হয়েছে, বুঝতে পারছো তো? তো এখানে রাজশ্রী বললো, রাজশ্রী যখন ওকে জিজ্ঞেস করেছে তুমি যে স্ক্যানার দিয়েছো তোমার কত উঠেছে, ও বলেছে 10 টাকা 20 টাকা করে, আর দুজন মাত্র ওকে 10,000 10,000 20,000 টাকা দিয়েছে। কিন্তু তোমরা তো টাকা পাঠিয়েছো। আর রাজশ্রী এটাও বললে যে, তো রাজশ্রীর সাথে আমার কথা হয়েছে, রাজশ্রী এটাও আমাকে বলেছে যে আমি যখন তোমার কমেন্ট সেকশন দেখছি এবং সেখানে দেখছি প্রচুর মানুষ কমেন্টস করছে আর বলছে মিনিমাম 500 টাকার নিচে কেউ দেয়নি, অনেক টাকা ও তুলেছে, অথচ ও আমাকে বলেছে 10 টাকা 20 টাকা করে নাকি ওকে দেওয়া হয়েছে স্ক্যানারে, ও পেয়েছে। যাই হোক, এটা হচ্ছে পূজা আর ওর স্বামী সো কল হাজবেন্ডের আসল রূপ, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি বলেছিলাম না সময়ের সঙ্গে সঙ্গে সবটা ফাঁস করবো। কালকে আমি ভিডিও করে বলেছিলাম যে আমাকে চেট করে তুই অনেক বড় ভুল করলি, আজকে সেই ভুলের মাসুল তো ওকে দিতেই হবে, তাই না? তো যাই হোক, এটা তো গেল, এরপরে বিচার বিবেচনা তোমাদের। তো শুরুতে আমি ওর যে রিলসটা শোনালাম, সেখানে ও কি বলেছে যে একটা ক্যান্সার পেশেন্টের মুখের ভাষা, গলার জোর, বুঝতে পেরেছে? শুধু ক্যান্সার পেশেন্ট নয়, ও ক্যান্সার সার্ভাইভার ছিল, সেখান থেকে আবার ক্যান্সার রিল্যাপস করেছে মাত্র 1.5 বছরের মধ্যে। যার এরকম হবে ক্যান্সারের মতো রোগ, যার এরকম হবে, তার মেন্টাল, ফিজিক্যাল, ফিনান্সিয়াল স্টেবিলিটি এতটাই লো, এতটাই ডাউন থাকবে, সে এইভাবে কথা বলতে পারবে না। আর যে এইভাবে কথা বলবে সে প্রুফ সামনে দেবে, তার গলার জোর এরকম থাকবে না, প্রমাণ না দেখেই শুধু মুখে মারিতম জগৎ, মুখে আমি কথা বলছি। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরে গেছো রাজশ্রীর ভিডিওটাতে। তো যাই হোক, ও আমাকে বলছে মুন রয় যে কিনা ও তার প্রোফাইলে গিয়ে ও তার হাজবেন্ড আর তার পিকটা এখানে রিভিল করেছে। তো কালকেই তো তুই আমাকে জ্ঞান দিচ্ছিলি রে জ্ঞানদা দেবী, কালকে জ্ঞান দিচ্ছিলি না যে সুহানার অডিও আমি ইউজ করেছি সুহানার পারমিশন ছাড়া, ইউটিউবের রুলসের বাইরে। তা তুই যে মুন আর মুনের বরের ইয়েটা পিকটা রিভিল করেছিস, নিশ্চয়ই তুই মুন আর মুনের বরের থেকে পারমিশন নিয়েছিস। দেখ, আমারও রিলেটিভস হয়, আর যদি সেটা না হয় তাহলে পরে আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড, সেই কারণে সে আমাকে হেল্প করেছে, মানে আমি তাকে দিয়ে তোকে ওই কমেন্টসটা করিয়েছি, বুঝতে পেরেছিস? তারপরেও দেখ, ও আমাকে পারমিশন দেয়নি, ওর বরের বা ওর একটা ছবি আমার ভিডিওতে দিয়ে আমার ভিউয়ার্সদের জন্য আমি প্রমাণ করবো যে এ সেই ব্যক্তি যে কিনা ওকে এই কমেন্টস করেছে। আমি শুধুমাত্র তোর ভিডিওতে কমেন্টস এসছে, সেই কমেন্টসটা শো করে দিয়েছি, তার আইডিটাও রিভিল করিনি এখানে। অথচ দেখ, তোর কেউ না হয়েও, যেখানে তোর পেছনে আমি সত্যতা করছি, তোর কেউ না হয়ে তুই ওদের পিকগুলো এখানে রিভিল করলি, নিশ্চয়ই ওদের পারমিশন নিয়ে করেছিস। তাহলে আমার বরের এক্স গার্লফ্রেন্ড হলো বা আমার রিলেটিভস হলো নাকি তোর কাছের কেউ হলো, এটা তো তুই প্রমাণ রেখে গেলি। দেখ, আমি কিন্তু বলছি না। এবার তুই বলেছিস যে আমি ওকে ফলো করে রেখেছি বা ও আমার আমি ওকে ফলো করেছি, ফলো করে রেখেছি, সুতরাং এখান থেকেই তুই দুয়ে 4 মিলিয়ে দিলি যে শকুনি ওকে দিয়ে করিয়েছে। প্রথমত বলি, দেখ, আমি তো শকুনি আমি নিজেই বলি। এবার শকুনির নজর কোথায় থাকে? ভাগাড়ে। আর ভাগাড়ে কারা থাকে জানিস? তোদের মতো কীট পতঙ্গরা, তোদের মতো জঞ্জাল, আস্তাকুড়ের জঞ্জালেরা থাকে, যাদের না কোনো অস্তিত্বই থাকে না, ভ্যালিডিটিই থাকে না। তো তোরা হচ্ছে ভ্যালিডলেস, বুঝতে পেরেছিস? কালকে সূর্য আমাকে একটা কমেন্টস করেছে কালকের ভিডিওতে, কথাবার্তা ঠিক করে বলো, বাও কি তেও, সেটা আবার কি কথা? তো তোমার বউ আর তুমি কি কথা বলেছো? আমার বাড়ি কোন চুলোয়, তারপরে আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড, তারপরে কি বলেছো আরো? আমি কি তার মায়ের পেটের বোন নাকি? আমার মায়ের পেটের বোন যদি তুই হতিস, মুখে কথা বলতাম না, আরো অনেক কিছু করে তাহলে দেখাতে পারতাম ভিউয়ার্সদের সামনে। কিন্তু তুই আমার মায়ের পেটের বোন না বলে তো এগুলো করতে পারিনি, আমি শুধু মুখে কথা বলছি, বুঝতে পেরেছিস? তো আগে নিজেদেরকে তোমরা ঠিক করো, সূর্য তোমাকে বলছি। আর বাউ কি তাও তো ঠিকই বলেছি। তোমার বউ যেখানে বলছে আমার বয়স 40, তার মানে তোমার বউর কাছে প্রুফ আছে আমার বয়স 40, তাহলে আমার বয়স 40 হলে তোমার বউ তো কচি খুকি। ও যেদিন এখানে ডকুমেন্টস শো করেছিল, ও দেখিয়েছিল, ও বলেছিল
ওই উদয় স্যারের ওটা যে আমি এইভাবে দেখাতে পারছিলাম, দেখাতে চাইনি, কারণ আমার এখানে এক এক জায়গায় এক এক রকম বয়স আছে, কোথাও 21, কোথায় 22, কোথাও বা 23 বয়স আছে। তো দেখো, যদি তোমরা তো অ্যাকুরেট করে বলো নি যে পূজার বয়সটা 21, 22 না 23, তাহলে 21 যদি হয় তাহলে আমার 40 হলে পূজা আমার থেকে 19 বছরের ছোট, তাহলে 19 বছরের ছোট যদি হয় ও আমার মেয়ের বয়সী। বন্ধুরা আমি ভুল বললাম? আমার 40 হলে পূজার 21 হলে তাহলে পূজা আমার মেয়ের বয়সী হয় কিনা বলো? তাহলে পরে বাও কি তাও মায়ের কাছে, মানে মেয়ের বয়সী যখন, তখন আমাদের কাছেও তো বাও কি তাও। ভুল বললাম আমি? তুমি আমাকে কারেকশন করার আগে নিজের কারেকশনটা ভালো করে করো। বলেছি না, আমি জানি না তোমাদের কোয়ালিফিকেশন কি, আমি যেটা জানি না সেটা নিয়ে বলবো না, তবে এটুকু জানি বেসিক শিক্ষা তোমাদের মধ্যে নেই। দেখো, ভদ্র হতে গেলে না শিক্ষার দরকার হয় না, কালচারের দরকার হয়। সেটা যে তোমাদের মধ্যে নেই সেটার প্রমাণ তো আমি আজকে করেই দিলাম। আমার পেছনে কাঠি করার ফল মারাত্মক খারাপ হয়, মারাত্মক খারাপ। বৌদিও পর্যন্ত পার পায়নি, দেখেছো তো? বৌদিও তখন কত কাঠি করেছিল দেওয়ার বৌদি আমার পেছনে, আমি তারপরে বাধ্য হয়েছি প্রমাণ তুলে দিতে। আজকে আমি বাধ্য হলাম তোমাদের এগেনস্টে প্রমাণ তুলে দিতে। আজকে বিশ্বাস করো বন্ধুরা, একটা কথা না বলে পাচ্ছি না। আজকে মঙ্গলবার, বজরংবলির দিন। তোমরা জানো আমি বজরংবলিকে খুব মানি, আমি বজরংবলির নামে আজকে মঙ্গলবারটা রাখি। আমার রান্না হয়েছে, মেয়ে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, আমার প্রচুর কাজ বাকি আজকে, কাঁচা ধোয়া, মাথায় শ্যাম্পু করা। আমি পুরো মানে মঙ্গলবার আর শুক্রবারটা আমি অন্যরকম ভাবে মানি, যেমন নিরামিষ তেমন সেরকম ভাবে। কালকে রাতে পূজার ভিডিওর পর আমি ভিডিও করেছি, তারপরে পূজার রিলস, এগুলো দেখার পরে আমি কালকে রাতে প্রায় 3:30, 4টে পর্যন্ত ঘুমাতে পারিনি। কোথাও গিয়ে যেন আমার বিবেক আমাকে এটা দংশন করছিল, যখন ও দেখালো ওর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টটাও দেখালো, এবং কারা কারা কমেন্টস করেছে যে ভোটের দাগ, আমার কাছেও কমেন্টস এসেছিল। যাই হোক, আমি সেটা নিয়ে কথা বলিনি। ও বললে এটা ভোটের দাগ, দেখো দেখো রক্ত জমাট বেঁধে গেছে। যাই হোক, সেখানে দেখে আমার কোথাও গিয়ে এতটা খারাপ লাগছিল, কোথাও মানে আমি জানি আমি ঠিক, তারপরও যেহেতু আমি ওর ডকুমেন্টসগুলো তো নিজের চোখে ওর কাছ থেকে দেখিনি, তো আমাকে অন্য যারা পাঠিয়েছে তাদের থ্রু দেখেছি। তো আমার সেখানে মনে হচ্ছিল যে আমি কি কোথাও ভুল করলাম, আমি কি কোথাও ভুল করলাম। আমি শুধু সারা রাত ভগবানকে ডেকে গেছি, কারণ আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আর বলে গেছি ভগবান বজরংবলিকে বলে গেছি যে বজরংবলি আমি যদি ভুল হই তাহলে এটা তো আমি অন্যায় করেছি, আমি অপরাধ, এটাকে ভুল বলবো না, আমি অন্যায় করেছি। একজন ক্যান্সার পেশেন্ট যে বারবার মুখেই বলুক, প্রমাণ দেখায়নি যে না আমি ক্যান্সারের পেশেন্ট, তো তারপরেও আমি তাকে নিয়ে বলে গেছি তুই ক্যান্সারের পেশেন্ট নোস, তো এটা আমি অন্যায় করেছি। যদি আমি অন্যায় করি এই অন ক্যামেরা, আমি ভিউয়ার্সদের ক্ষেত্রেই তো এই কাজটা মানে আমি ভিউয়ার্সদের দেখিয়েই তো করেছি, তাহলে আমি তো আমার ভিডিওর সাথেই করেছি, এবং আমি ভিউয়ার্সদের জন্য করেছি যে দেখো কত রকম নোংরা মানুষ থাকে, তোমরা সেখান থেকে নিজেদেরকে সেভ করে রাখো। তো সেটা যদি আমি কোনোভাবে ভুল, আমার যদি অ্যানালাইসিস ভুল হয়, আমি যদি অপরাধ করি, তুমি যেন আমার এই প্রত্যেকটা ভিউয়ার্সের সামনে আমার মুখোশটা খুলে দাও যে আমি অন্যায় করেছি, তুমি রাস্তা দেখাও বজরংবলি। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এই নোংরা নরকের কীট দুটোকে এই জায়গায় এক্সপোজ করো। আজকে বিশ্বাস করো, রাজশ্রীর সাথে পার্সোনাল আমার কোনোদিনও কোনো যোগাযোগ ছিল না, রাজশ্রী নিজে থেকে আমার সঙ্গে আজকে যোগাযোগ করেছে। আমি ওর কমেন্টসটা আজকে সকালে দেখার পরে আমি যখন ওকে রিপ্লাই করি, ও সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে আসে, তারপরে ও আমাকে ভয়েস দেয়, এটা আমার বাবা বজরংবলির জোর রে, তোর মতো কিটদের বলছি, বুঝতে পেরেছিস? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করবি, আজ পর্যন্ত কেউ পারেনি, আজ পর্যন্ত। এটা তো সোশ্যাল মিডিয়া, দুদিনের কাজ করছি আমি, দুদিন এসছি, আজ পর্যন্ত আমার লাইফে কোনো মানুষ পারেনি। আমিও আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি রে, অনেক মানুষ শত্রু মিত্র সব দিকেই থাকে, পারেনি রে আমাকে দমাতে, কারণ আমি জানি আমি সব সময় অনেস্টির সঙ্গেই থাকি। আজকে তোর পোল খুলে দিলাম। তো এবার তোকে বলি, এই যে বোনের কথা তুই বলেছিলি না যে আমি ওকে দিয়ে করিয়েছি, ও আমার রিলেটিভস হয়, তা না হলে আমার হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড হয়। কালকে দুপুরে আমি পূজাকে নিয়ে ভিডিও, মানে তোকে নিয়ে যে ভিডিওটা দিয়েছি, আমার ভিউয়ার্সটা দেখেছে, আরও একবার দেখে নিতে পারি, তুইও দেখে নিতে পারি। সেখানে কিন্তু আমি নিজেই বলেছি যে আমি পূজার ভিডিও দেখতে পারি না, পূজা আমাকে ব্লক করে রেখেছে, আমার যে অন্য আইডি আছে সেই আইডি থেকে আমি পূজার ভিডিওতে গেছি। এই কমেন্টসটা আমার কাছে একজন পাঠিয়েছে মেসেঞ্জারে, পাঠানোর পরে আমি গেছি, এবং সেই ওই মুন রয়ের কমেন্টস ধরে আমি তার আইডিতে যাই, এবং এটাও বলেছি তার অফিসিয়াল আইডি থেকে সে কমেন্টস করেছে, এবং তার আইডিতে যাওয়ার পর আমি তাকে মেসেঞ্জারে টেক্সট করার চেষ্টা করি, তার মেসেঞ্জার আমি পাই না কোনো রকম স্ট্রেস, আমি তাকে ফলো করাও চেষ্টা করি, সেখানেও স্ট্রেস পাই না। তোমরা যদি কেউ মুন্ডয়কে চিনে থাকো, প্লিজ আমার অ্যাবাউট সেকশনে লিঙ্ক আছে, আমার সাথে একটু যোগাযোগ করো। বন্ধুরা, আমি কি এই কথাটা কালকের ভিডিওতে বলেছি? আমার ভিডিও তো চলছে,
ভিডিও তো আমার চলছে, তাহলে আমি যেখানে নিজেই কথাগুলো তুই বলার আগে বলেছি, তাহলে তুই এখানে কি করে প্রমাণ করলি যে ও আমার রিলেটিভস হয় কিংবা আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড হয়? তো ওকে তো ফলো করেছি, কথাটা তো আমি এখানে বলেছি, আমার লুকোচুরি করার কি আছে? আর ও যদি ওকে দিয়ে যদি আমি এটা করাবোই, তোকে কমেন্টসটা যদি ওকে দিয়ে আমি করাবোই, তাহলে না আমার দেখ, কারো প্রোফাইল দেখার জন্য তাকে ফলো করতে হয় না, এটা তো তুইও জানিস। দেখ তোর প্রোফাইল যে আমি দেখছি, আমি কিন্তু কোনো আইডি থেকে তোকে কিন্তু ফলো করিনি, তাও তোর প্রোফাইল আমি দেখতে পাই। তো সেখানে তাহলে কিন্তু আমি ওই ফলোতে যে আমার নামটা ওখানে জলজল করছে সেটা কিন্তু ওখানে থাকতো না, আমি কিন্তু তাকে ফলো করতাম না। তাকে দেখে তাকে টেক্সট করার জায়গা থাকলে টেক্সট করে আমি বেরিয়ে চলে আসতাম, আমার কিন্তু তাকে ফলো করার প্রয়োজন ছিল না। আমি যদি নিজে থেকে শত্রুতা করে তোকে কমেন্টস করাবো, তাহলে কিন্তু আমি ওখানে প্রমাণই তো রাখবো না। শত্রু কি প্রমাণ এইভাবে রাখে? আচ্ছা, যেটা সচক্ষে সবাই দেখতে পায় কি রে? আর যদি ওকে ফলোই করবো আমার অফিসিয়াল আইডি থেকেই করবো, আমার আনঅফিসিয়াল আইডি থেকে করবো কেন? যেটা সেটাও কিনা আমি আমার মানে চ্যানেলের নাম দিয়েই করা, ডিম্পি লাইফস্টাইল। দেখে আসছিস না? তো এটা তো সবাই ধরতে পারবে যে ওটা আমারই আইডি, ডিম্পি লাইফস্টাইল। তো তুই আমার নিশ্চয়ই এই আইডিটাকেও ব্লক করেছিস। দেখ কোনো লাভ নেই, আমার আরও আইডি আছে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তোকে, আমি কিন্তু তোকে দেখতে পাবোই, আমার কিন্তু আরও আইডি আছে। তুই আমার মেন আইডি ব্লক করেছিস, এটাও আমার মেন আইডি ছিল পেজ, এটাতে আমি কাজ করি না, এখন আর খুলেছিলাম, কাজ করি না। প্রত্যেকটাই আমার মেন আইডি, আমি কাজ করি না, আমার একই ইমেল দিয়ে তো সবকটা করা, সবই করা। তো যাই হোক, তো তুই সেখানেও আমাকে নিশ্চয়ই ব্লক করেছিস, আমার আরও আইডি আছে। কত জায়গা থেকে তুই ব্লক করবি? কর দেখি তুই কত জায়গা থেকে করবি। যাই হোক, তুই যে কালকে বললি শকুনি, তো শকুনি নিশ্চয়ই এই ভাগাড়ের কীট পতঙ্গ জঞ্জালদেরকে শকুনির উত্তরটা দিতে পেরেছে। দেখ পূজা, এবার তোকে আরেকটা কথা আমি বলছি। সূর্য কালকে যখন ভিডিও করছিল তখন একটা কথা বলেছিল না, কালকের ভিডিওতে এত কথা আমি বলতে পারিনি, তো সেখানে সূর্য বলেছিল বাইকটা বিক্রি করে দিয়েছি, আমরা কি বলেছি? তো তারপরে তোর মেয়ের ভয়েসটা আমি এখানে শর্টসের ভয়েসটা তুলে দিয়েছিলাম। এবার আমি একটা কথা বলি, তোরা যখন বাইকটা বিক্রি করিসনি, তোরা যখন জানিস, তাহলে এরকম তোরা রিলস দিয়েছিস কেন যে বাইকটা বিক্রি করে দিতে হলেও বাইকটা বিক্রি করে দিলাম, বা তোর মেয়েকে দিয়ে? এটা তো তোর ভিডিও, মানে তোর ইয়ে থেকেই, চ্যানেল থেকেই পোস্ট হয়েছে, না দেখে তো পোস্ট হয়নি। তাহলে মেয়েকে দিয়ে এই জিনিসটা করিয়েছিস কেন? শুধুমাত্র দর্শকদের ইমোশনালি ফুল করার জন্য? কারণ তোরা জানতিস তোরা বাইক বিক্রি করিসনি, তাহলে এটা তৈরি কেন করেছিস? তাহলে যখন তৈরি করেছিস তখন তার সাথে এটাও অ্যাড করে দিতিস, ভেবেছিলাম বাইকটা বিক্রি করব কিন্তু করিনি, করতে হয়নি বা করিনি, কারণ এটা আমাদের রুজি রোজগারের জায়গা, এটা তো তোরা উল্লেখ করিসনি। করেছিস কি? এবার আমি সূর্যকে বলি, বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বললে মানুষ হওয়া যায় না, বুঝতে পেরেছো? এই যে চ্যাটাং পাটাং কথা বললে না, যে আমরা কি বলেছি বাইক বিক্রি করেছি, তোমরা বলনি বাইক বিক্রি করেছো, আবার এটাও তো বলনি যে বাইক বিক্রি করোনি, তোমরাই তো বলেছো বাইকটা বিক্রি করে দিচ্ছি, আর নাহলে তো আমরা হাওয়ায় হাওয়ায় উড়ে জানিনি। তা যাই হোক, বাইক যখন বিক্রি করোনি, তোমার মেয়ে যেদিন মেয়েকে দিয়ে রিলস করালে, পরের দিন আরেকটা রিলস তুমি দিয়েছো, পূজা খাটে শুয়ে আছে আর তুমি বলছো। বন্ধুরা তোমরা চেক করে নিয়ে নিশ্চয়ই দেখে নিয়েছো, আরও একবার না দেখে নিও যদি ভিডিওটা আমার ভিডিওর পরে যদি প্রাইভেট না হয়ে গিয়ে থাকে। তো সেইখানে সূর্য বলছে পূজার আজকে এই অবস্থার জন্য আমি দায়ী, কারণ কালকে আমি বাইকটা বিক্রি করতে গেছিলাম। তাহলে আমরা জানি না যে তুমি বাইকটা বিক্রি করেছো কিনা, পূজা তো জানে, তুমি তো জানো বাইকটা বিক্রি হয়নি, তাহলে কালকে বাইকটা বিক্রি করতে গেছিলাম বলে আজকে পূজার এই অবস্থা কেন? মানে পূজার তো অসুস্থতার জন্য এই অবস্থা বলেনি, বাইকটা বিক্রি করতে গেছিলে বলে পূজার এই অবস্থা। তার মানে যেইটা থেকে রুজি রোজগার হয় সেইটা বিক্রি করে দিতে হলে অসুস্থতার কারণে, তাই ও মেন্টালি ডিপ্রেস, সেই জন্য ও শুয়ে আছে ওইভাবে। কারণ মানসিক ডিপ্রেশন শারীরিক অসুস্থতার থেকেও বেশি খারাপ, ডেঞ্জারাস। এটাই তো তুমি আমাদেরকে বোঝাতে চেয়েছো। তার মানে বলো না যে তোমরা মানুষকে বোকা বানিয়ে টুপি পরিয়ে মানুষের পকেট কেটে লক্ষ লক্ষ টাকা স্ক্যানার থেকে তুলছো, এটা তোমাদের ব্যবসা। এবার আমি আসি সোহানার কথায়। সোহানাকে দিয়ে একটা ভিডিও করিয়ে নেই ডিম্পি লাইফস্টাইল, যেগুলো মানে ক্লিপ ইউজ করেছো সব যেন ডিলিট করে দেওয়া হয়। সোহানা আমার কোনো ভিডিও দেখেনি, তুই ওকে যে কটা স্টাডি করে শিখিয়ে দিয়েছিস সেই কটা কথাই ও বলেছে, যার কারণে ও বলেছে যে কটা ক্লিপ ইউজ করেছো। ও যদি আমাকে দেখতো তাহলে তো ও বুঝতো যে আমি ওর তো দূরস্থ, তোরও কোনো ক্লিপ ইউজ করিনি রে, আমি কারো সহজে ক্লিপ ইউজ করি না, কারণ আমিও জানি আমার এখতিয়ার কতটুকু, কারো ক্লিপ ইউজ করলে কি হতে পারে। সুহানার ওই একটা ক্লিপই আমি ইউজ করেছি, তাহলে বললে কেন যে কটা ক্লিপ ইউজ করেছো সবগুলো ডিলিট করে দিও? তার মানে তুই ওকে শিখিয়ে দিয়েছিস। আর সুহানাকে বলি যে সুহানা, অতীত ভুলে যেও না, অতীত কিন্তু আমারও মনে আছে। সেই দেবাশিসের সময় থেকে কিন্তু আমি তোমাকে দেখি, আমি পূজাকে দেখি, সেই সময় থেকে আমি চিনি, এনবি ব্লগসের সময় থেকে, বুঝতে পেরেছো? কতগুলো ভিডিও নামিয়েছিলে পূজার এগেনস্টে, তুমি একা নাও, আরো অনেকে নামিয়েছিল। সুহানাকে দিয়ে তুই এখানে প্রমাণ করতে পারলি যে সুহানা বললো যেটা হয়ে গেছে
হয়ে গেছে, পূজার ক্যান্সারটা রিল্যাপস করেছে, তোর তো কোনো ক্যান্সার হয়নি, সেটা তো আমি এখানে প্রুফ তুলেই দিলাম। রাজশ্রীর সঙ্গে তুই আলোচনা করেছিস, তাকে জানিয়েছিস, সেটা তো জানিয়েই দিলাম। কিন্তু সুহানাকে দিয়ে তুই যে এই যে ক্লিপটা করিয়ে তারপর আবার তুই বললি যে তোকে তো এই ভিডিওটা আমি প্রাইভেট করাবো, ভিডিওটা আমি কালকে রাতে গিয়ে মুখটা ব্ল্যাক করেছি, কোনো ভিডিও প্রাইভেট করবো না। প্রাইভেট করতে গেলে তোকে দেখি অনেকে কমেন্ট সেকশনে কমেন্টস করেছে সুহানার আইডির নাম বলো, তুই বলেছিস যে ওর কোনো আইডি নেই, তাহলে ও আমার এগেনস্টে কি স্টেপ নেবে বল আমাকে? ও স্ট্রাইক তো দিতে পারবে না, ওর তো আইডিই নেই। আর ও তো ফেসবুকে করতো, ও তো ওয়াইটিতেও নেই, তাহলে ও যদি ফেসবুক করতো, ফেসবুক আছে সেখান থেকেও যদি আমাকে স্ট্রাইক মারতে যায়, ওকে স্ট্রাইক দিতে পারবো? তো আইডিই নেই তুই বললি, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্য কোনো স্টেপ নেবে, লিগাল স্টেপ? ওর ফুটেজ আমি ইউজ করেছি, কেস করবে, তাহলে তো সবার আগে কেস ও খাবে যে ও কেন এই কথাগুলো বললো। আমি তো আমার মুখ থেকে বলিনি, বলেছে তো ও, ওর ক্লিপটাই আমি এখানে ইউজ করেছি, কারণ তোরা মিথ্যে বলে তোদের মুখোশ খোলার জন্য। আমি তো ভুল করিনি, তাহলে সেখানে আমি যখন ওর কান টানবো তোরও মাথা আসবে, তাহলে তোকেও এখানে প্রমাণ দিতে হবে আর ওকেও প্রমাণ দিতে হবে যে ও কেন এই ভিডিওটা করেছিল। আমি মানে রেগে গিয়ে করেছি, রেগে গিয়ে কারো সম্পর্কে দুটো বাজে কথা বলা যায়, এইরকম তার রোগ নেই যে ও মিথ্যাবাদী, ওরা টাকা তুলছে, ওরা অনেক টাকা তুলেছে, ওরা এর কাছে ওর কাছে গিয়ে মিথ্যা কথা বলছে, এর কাছে ওর কাছে টাকা চাইছে। 17 মিনিটের ভিডিও তো হয় না রে পূজা, হয় কি বল? তুই আমাকে বল, তুই এত চালাক, এত বুদ্ধিমান তুই, ওই যে ওপরে যে বসে আছে নিশ্চয়ই তার থেকে বেশি বুদ্ধিমান নয়, উনিই কিন্তু আমাদের চালনা করছে। দেখ আজকে ওনার জন্য আমি তোকে ধরেছি, আজকে তাহলে তোকে আমি ধরবো কেন? আমি তো শুরু থেকে তোর ফরেই ভিডিও করছিলাম, মনে পড়ে তো বৌদি যখন থ্রেট করছিল, তোর মেয়েটাকে নিয়েও বাজে কথা বলছিল, ওই বৌদির সময়টা দিয়ে, তখন তুই আমার কাছে এসে বলেছিলি দেখো দিদি আমার মেয়েটাকেও ছাড়লো না। আমি কিন্তু তখন তোকে নিয়ে জোর ফাইট করেছিলাম, একজন ক্যান্সার পেশেন্টকে কেন বলা হচ্ছে, তোর মেয়েকে নিয়েও ফাইট করেছিলাম। আমাকে কিন্তু তখন তুই কমেন্টস করেছিলি এবং আমি বলেছিলাম বোন আমি তোমার পাশে আছি, কারণ তখনও পর্যন্ত তুই না এই নোংরামিটা এখনকার সময় এসে করিসনি, তোর পাস্টে কি হয়েছে তুই সেগুলোই বলছিলি, তাই জন্য আমার মনে হচ্ছিল তুই ভালো, তুই সত্যি তো তুই ক্যান্সারের পেশেন্ট, তুই সার্ভাইভার, তাই তোর পাশে ছিলাম। কিন্তু আজকের ডেটে আমি বলছি তুই 100-তে 100 ভাগ তুই আর তোর বর চিটিংবাজ, বুঝতে পেরেছিস? এবার তোকে তাহলে সুহানার বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তুই যত প্রশ্ন আমায় করেছিস আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখ আমার কিন্তু মানে ওই মুখ আর মুখোশ বলে কিছু নেই, আমি কিন্তু অন ক্যামেরা কি কি বলেছি সেটারও প্রমাণ আছে, এখনো অন ক্যামেরা বলছি, আমার ভিডিও চলছে, তুই তো আমার ভিডিও দেখিস, স্টাডি না করে আমাকে কন্টেন্ট করতে বসেছি, এবং আমাকে নিয়ে ভিডিও করা, সেই ভিডিও তো ভালো ভিউজ হয়েছে না বল? তাহলে ব্যবসা কে কাকে নিয়ে করছে? আমি তোকে নিয়ে করছি না, তুই আমাকে নিয়ে করছিস, ভেবে দেখিস। আবার তোকে নিয়ে ব্যবসা না করলে আমার হাড়িতে চাল চড়বে না, কারণ আমার স্বামী তো তোর স্বামীর মতো মানে বউ বিক্রি করে খায়, বুঝতে পেরেছিস? সেটাই বলছি। যাই হোক, এবার যেটা বলতে চাইছি, চিকেনের কথা বলেছিলি না যে এই দেখ আমি চিকেন খাই, আমার মা আমাকে অনেক খাইয়েছে, আমার এখন বরঞ্চ এখানে এসে আমি অভাব দেখতে পাচ্ছি, আমি চিকেন খেতেই পারি, আমার জীবন আমি চিকেন খাই। চিকেনের কথাটা কিন্তু আমি তোকে ওইভাবে, দেখ আমার সেই ভিডিও কালকের ভিডিও তো না, সুহানাকে নিয়ে করা, সুহানা ক্লিপ যেদিন অ্যাড করেছি সেই ভিডিও দেখ এখনো চলছে, আমি সেখানে তোকে কি বলেছি যে পূজা তোর নাকি চিকেন ছাড়া ভাত ভেতরে ঢোকে না, মানে তুই নাকি খেতেই পারিস না, তাহলে তুই তো বলিস তোর পয়সা নেই, তুই খেতে পারছিস না, তাহলে তুই চিকেন ছাড়া কি করে না খেয়ে থাক, মানে ভাত খেতে পারিস না, এটা কি করে হয়? আমি কিন্তু তোকে এই কথাটা বলেছি, এবং সেই কথাটা চিকেনের কথাটা কিন্তু সুহানাই তার ভিডিওতে বলেছে, তাই আমি তোকে বলেছি যা ভিডিও দেখে না, দেখে ভিডিও করলে কি আর হয় রে পূজা? এই যে তুই বললি না সুহানার এই ভিডিওটা অনেক আগে, 1 বছর 1.5 বছর আগের ভিডিও, তো সেটা তো আমি জানি, আমার ভিডিও তো বলেছিও যে ও এর আগেও পূর্বেও রোগটাকে যতটা হয়েছে তার থেকেও বেশি বাড়িয়ে কিভাবে টাকা ইনকাম করেছে। আমি আমার ভিডিওতে এটাও বলেছি, ভিউয়ার্সরা কিন্তু এগ্রি করেছে, প্রত্যেকে আমার কমেন্টস করেছে। এবার তুই বল এই ভিউয়ার্সরাও আমার রিলেটিভস, তা না হলে কেউ, মানে মেয়েরা আমার হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড আর ছেলেরা আমার বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড, বল 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 বলে দিই যা, বল না, এটা নিয়েও একটা ভিডিও কর না, খেলা তো এর পরে জমবে, ময়দানে তুই আমায় নামিয়েছিস, আমি কিন্তু এতদিন এইভাবে ফিল্ড করতে চাইনি, তুই সার্ভাইভার বলে তোকে প্রচুর ছাড় দিয়েছি, কালকের ভিডিওটা করে তুই যা ভুল করেছিস পদে পদে এর জন্য ভুক্তভোগী হবি, এরপরে তুই এখানে মুখ দেখাতে পারবি, চাইলে তোকে এখান থেকে আউট করে দিতে পারি এই সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু আমি করব না, আমি তো সেটা করব না, এই সোশ্যাল মিডিয়াতে থেকেই আমি দেখতে চাই তুই কতটা নোংরামি করতে পারিস, আর ভিউয়ার্সরাও দেখতে চায় সেটা, তাই আমি চাই তুই এখানেই থাকবি, এবং আজকের ভিডিওটা আমি এফবিতে দেবো দেবো দেবো, এবং আমার ভিউয়ার্সরা সেটা শেয়ার করবে করবে করবে, আমি তোকে বলে দিলাম। তোকে তো শুধু এখানে ধরেছিলাম, ফেসবুকে আমি দিইনি, চাইনি, কারণ আমি জানি তুই মিথ্যে বলছিস, তুই ডেসপারেট, কিন্তু তুই এতটা মানে নোংরা, তোরা দুজনে মিলে, যেমন তোর মুখের ভাষা তেমন তুই
নোংরা। আজকে মনকে বললি তার স্বামী নাকি তোর ড্যাশেরও সমান না, তার মানে তোর ড্যাশটাকে তুই লোককে দেখিয়ে বেড়াস। আমরা তো তোর ড্যাশকে দেখিনি, দেখতে চাইবি, আর আমরা কেউ ইন্টারেস্টেড নই। তো তার স্বামী তোর ড্যাশেরও সমান নয়, সে তোকে কমেন্টস করেছে, কমেন্টসটা রং পড়েছে। যদি ধরেও নি তোর কথা, যদিও বা রং কমেন্টস করেনি, সে তো তোকে আজ তোর কালকের ভিডিওতেও দুটো কমেন্টস করেছে, তো সেখান থেকে স্পষ্ট সে ভুল কমেন্টস করেনি। যাই হোক, তারপরেও যদি ধরেও নেই যে সে ভুল কমেন্টস করেছে সত্যতা বশত, তুই তো এইভাবে উত্তর না দিয়ে তুই তো আমরা হলে কিভাবে উত্তর দিতাম যে তুমি কত ভদ্র, সেটা তো বোঝাই যায়। তাহলে প্রমাণ করো যে আমি তোমার স্বামীর সঙ্গে বসে ড্রিঙ্ক করেছি, প্রমাণ দাও। আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে বুঝবো তুমি তোমার স্বামীর চরিত্র বিক্রি করে ইনকাম করে খাও, এটাই তোমার নেচার। আমরা হলে তো এইভাবে উত্তর দিতাম রে, আমরা হলে ভদ্র ভাষায় জুতোর বাড়ি মারি। যেমন তুই আমাকে কালকে বললি শকুনি, তোর এক্স মানে তোর হাজব্যান্ডের এক্স গার্লফ্রেন্ড আমার হাজব্যান্ডের পাওয়ার সম্পর্কে একটু অবগত নেই তোর, বুঝতে পেরেছিস? আমার হাজব্যান্ডকে তো এগুলো দেখাইনি, যে বললি না বক 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 করে, আমার বক বক করতে হবে না। ওই অফিসে বসে শুধুমাত্র একটা কল করবে, বাড়ির থেকে তোদের দুটোকে টেনে নিয়ে আসবে, বুঝতে পেরেছিস? আর বললি না তুই আর তোর বর মিলে আমার বাড়িতে এসে দেখো, দেখ যদি কখনো তোর বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় আমি একা যাবো না, অন্তত 10টা মিডিয়া নিয়ে আমি যাব। হ্যাঁ, সেই ক্ষমতা আমি রাখি, আমি আগেও বলেছি এখনো বলছি। আর জিজ্ঞেস করে দেখিস যে সমস্ত আইডিরা আমাকে থ্রেট করতো তাদের কি পরিণতি করেছি, জিজ্ঞেস করে দেখিস না। অন ক্যামেরা কখনো বলিনি, অফ ক্যামেরা একটু জিজ্ঞেস করে দেখিস, বুঝতে পেরেছিস? তোর তো ওই যে বললি না পোষা দালাল, পোষা দালালই তো তোর পোষা দালাল। আমি এখনো বলছি তোর পোষা দালাল এরা, কিছু কিছু, সবাই বলছে না নেগেটিভ কমেন্টস মানে তারা পোষা দালাল নয় যে তারা আমার নেগেটিভ কমেন্টস করছে, কিছু কিছু যারা কিনা তোর ভিডিওর সাথে সাথে একটা ব্লগস আছে তোকে কমেন্টস করে, এরকম অনেক আছে। তো অনেকে আমার সঙ্গে এখানে আর্গুমেন্টে এসেছিল না পূজা ঠিক, পূজা অসুস্থ, তার প্রমাণ আমি তোমাদেরকে দিলাম, এরপরে আরো প্রমাণ দেবো, অনেক প্রমাণ, এরপরে অনেক ভিডিও আমাকে দিতে হবে, দেবো আস্তে আস্তে। একদিনে এত আউটবাস্ট করলে তো বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? তো সেই জন্য। আর এই যে মুন রয়ের হাজবেন্ডকে তুই উত্তর দিলি যে মানে মুন রয়কে উত্তর দিলি যে তার হাজবেন্ড তোর ড্যাশেরও সমান নয়, এই তো হচ্ছে তোর মুখের ভাষা। দেখ আমি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি কারণ তুই নোংরা, তাই জন্য। তারপরেও আমি কিন্তু আমার মুখ থেকে একটা স্ল্যাংও ইউজ করিনি এখনো পর্যন্ত, তোকে ইনসাল্ট মানে তোকে নোংরা ভাষায় তোদেরকে কথা বলিনি, বুঝতে পেরেছিস? যা করছিস তোরাই করছিস, যা দেখাচ্ছিস তোরাই দেখাচ্ছিস, যা বলছিস তোরাই বলছিস, যা ফাঁক রাখছিস তোরাই রাখছিস। দেখ আমি কিন্তু তুই যা যা প্রশ্ন আমায় করেছিস প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি সাজিয়ে দিয়ে গেলাম, বুঝতে পেরেছিস? কারণ আমার ক্ষমতা আছে। কিন্তু আমি তোকে যা যা প্রশ্ন করেছি একটা প্রশ্নের উত্তর পাইনি। আন্ডার আর্মসে টিচ উত্তর দিয়ে যাস, তোর কোনো ক্যান্সার হয়নি, প্রি ক্যান্সারের থেকেও নিচে, তার মানে ক্যান্সারই না। ওরকম আমরা টেস্ট করলে আমাদেরও এরকম একটা আছে না, লিম্ফ নোড কার শরীরে কোথায় আছে, সব লিম্ফ নোড মানে সেটা ডেঞ্জারাস, ক্যান্সারাস তো অনেক পরের কথা, সেটা কিন্তু নয়, বুঝতে পেরেছিস? তো সেটা আমাদের প্রত্যেকের শরীরে আছে, আমারও আন্ডার আর্মসে ছিল, আমি সেটা নিয়েও ভিডিওতে বলেছি, ক্লিয়ারও করেছি। তো সেটাকে নিয়ে কিভাবে ক্যান্সার খেলছিস? তুই না সার্ভাইভার, তুই না ক্যান্সারটাকে একবার ফাইট করে এসেছিস, তুই না দেখেছিস? এই যে তোরা বলিস না, এই যে সূর্য বললো তোমার যেন এরকমটা না হয় যেটা হয়েছে। দেখো সূর্য, আমি তোমাকে একটা কথা বলছি, আমি ক্যান্সারকে কখনো ফেস করিনি, কিন্তু ক্যান্সার আমি নিজের চোখে আমার পরিবারে দেখেছি। আমার মামি 2008 সালে মারা গেছে লাং ক্যান্সারে, আমার চোখের সামনে। আমার লাস্ট এক্সাম ছিল এইচএসে, দিয়ে এসে হসপিটালে গিয়েছি, আমার চোখের সামনে আমার মামি মারা গেছে। তার 3 মাস পরে আমার বড় মাসি মারা গেছে লাং ক্যান্সারে। আমার মামির অর্থ ছিল না, কারণ আমার মামাও লাং ক্যান্সারে মারা গেছে, তখন আমার বয়স 6 মাস, তার ছেলেমেয়েরা ছোট ছোট ছিল। আমার মামির অত অর্থ ছিল না, তখন দাদারা চাকরি করতো না, এখন তারা সেটেল, বুঝতে পেরেছো? কিন্তু আমার বড় মাসি কোটিপতি, আমার বড় মাসির ছেলেরা যেমন চাকরি করে ঠিক তেমনি আমার মেশোও করতো, এবং তার সঙ্গে তাদের একটা ডেকোরেটার্সের বিশাল বিজনেস আছে। খড়গপুরে বাড়ি, সবাই চিনবে, সুধীর কুণ্ডু। খড়গপুর প্ল্যাটফর্মে গিয়ে জিজ্ঞেস করো, নামটা চিনবে। মেশো মারা গেছে 1 বছর, সেলিব্রাল স্ট্রোকে মারা গেছে আমার মেশো। তো এত টাকা থাকা সত্ত্বেও, কোটিপতি হওয়া সত্ত্বেও কিন্তু আমার মাসিকে বাঁচাতে পারিনি। আমার নিজের দাদু আমি শুনেছি লাং ক্যান্সারেই মারা গেছে, এটা আমার মায়ের দিক থেকে লাং ক্যান্সারটা জেনেটিক। তাই ক্যান্সার আমি আমার দাদু মামাকে না দেখলেও, আশেপাশের লোকজনকে দেখলেও আমি নিজের জিনিসটা ফিল করেছি। আমার নিজের মামি আমার মাসিকে দেখেছি এবং সেই কষ্টটা আমি ফিল করেছি। তাই বারবার বলি ক্যান্সার নিয়ে খেলো না, ক্যান্সারটা না খেলার জিনিস নয়, ক্যান্সারটা ফুটবল নয় যে খেলবে। আর একটা কথা বলছি, অনেক বড় বড় কথা বললে না, দেখো
ভগবান করুক, আজকে মঙ্গলবার বজরংবলির দিন, আমি বজরংবলিকে খুব মানি। তো আমার ঘরে সন্তোষীমাও আছে, ওই যে দেখা যাচ্ছে আমার সন্তোষীমা, আমি তার পাশে বসে সকাল থেকে এখনো পর্যন্ত এক কাপ চা খেয়েছি, চান করে পুজো দিয়ে তবে আমি খাবো। তো আমি এই মুখেই বলছি যে বজরংবলির কাছে, মা সন্তোষীর কাছে, আমার বাবা ভোলেনাথের কাছে আমি কামনা করি পূজার যেন ক্যান্সার কখনো না আসে, কোনোদিনও না আসে, কারণ তোর ওই ফুটফুটে বাচ্চাটা আছে, তুই যেন সুস্থ থাকিস। তবে যে নোংরা কথা তুই আমার নামে বলেছিস সেটা যেন ভগবান তোকে তার ফল রোগ হিসাবে না দেয়, তার ফল যেন এখানেই দেয় তোকে, সেটা সবাই যেন দেখতে পায়। আজকে এই কথাটা আমি তোকে বলে গেলাম। আমি তোকে আশীর্বাদ বা অভিশাপ করার কেউ নয়, আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম। ঈশ্বর যেটা করার নিশ্চয়ই করবে। যেমন ঈশ্বর আজকে আমাকে সকালবেলায় রাস্তা দেখিয়ে দিল, দেখলি তো ঈশ্বর, কারণ আমি অনেস্ট। ফ্যানটা অফ করে ভিডিও করছি তাই ঘামিয়ে যাচ্ছি, এসিটা ছাড়া ছিল আবার গরম লাগছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো বুঝতে পেরেছিস তো যে আমি ঠিক না ভুল, ভগবান কিন্তু রাস্তা দেখায়, অনেস্টদের সঙ্গে কিন্তু ঈশ্বর থাকেন। তো সেটাই তোকে আমি বলছি, ক্যান্সার নিয়ে খেলিস না। তুই ক্যান্সার নিয়ে তোরা প্রচুর খেলা করেছিস, তো প্রচুর স্ক্যানার দিয়ে টাকা তুলেছিস। তোকে তো আমি এই কথাও বলেছিলাম একটা ভিডিওতে যে তুই তোর ডকুমেন্টস এখানে শোনা করতে পারিস, পার্সোনালি আমাকে পাঠা, আমার অ্যাবাউট সেকশনে তো লিঙ্ক আছে, পাঠা, আমি ডকুমেন্টসটা দেখি। তোর ট্রিটমেন্টের টাকা আমি তুলে দেবো, আমি কথাও বলেছি। যদি দেখি তুই সত্যি অসুস্থ, এবং যারা তোকে টাকা দেবে, ডোনেট করবে, তারা তো দেখতে চাইবে তুই কতটা অসুস্থ, তুই পাঠা, আমি তুলে দেবো। 1.5 লাখ লাগুক, 2 লাখ লাগুক, আমি তুলে দেবো অন ক্যামেরা, সবার সামনে কথা দিয়েছিলাম। যোগাযোগ করেছিস তুই আমার সঙ্গে? অথচ আমার এগেনস্টে কথা বলার জন্য কন্ট্রোভার্সি করতে বসে পড়িস, বল? যোগাযোগ করেছিস তুই আমার সঙ্গে? করিসনি। তো তুই যে ফ্রড, এটা তো সব দিক থেকে আমি অনেক আগেই বুঝে গেছিলাম যে তুই আর তোরা ফ্রড। আর একটা কথা বললি না যে আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড, তোর হাজবেন্ড এর থেকে, ওর মানে মুনের হাজবেন্ডের থেকে অনেক ভালো, তোর ড্যাশেরও সমান নাম। এত ভালো হাজবেন্ড বলেই তো এই কয়েক মাস আগে এই একই জায়গায় একই চ্যানেলে স্বামীকে তোকে বিক্রি করতে হয়েছিল, আলাদা ভাড়া গিয়ে দেখাতে হয়েছিল, মেয়ে নিয়ে আলাদা হয়ে গেছি। সূর্য এরকম করেছে আমার সঙ্গে, সূর্য আমার ছেড়ে দিয়েছে, ওর সঙ্গে থাকা যাচ্ছে না, সূর্যর চরিত্র খারাপ। এই তোদের মতো কীট পতঙ্গরাই তো, কেউ বউ বিক্রি করে, কেউ স্বামী বিক্রি করে। দেখ তুই বিক্রি করেছিস, তোর মা, তোর শ্বশুর, তোর বর, তুই নিজে, এমনকি তোর রোগ, সব বিক্রি করছিস, যেগুলো কিছুই না অ্যাকচুয়ালি, সবই এখানে কি বলে তো গল্পের গরু গাছে উঠিয়েছিস। সব মানে কি বলে ওই যে কি, সব কাহিনী কাল্পনিক, বুঝতে পেরেছিস? তো আশা করি ভিডিও অনেকটাই বড় হয়ে গেল, মোটামুটি বোঝাতে পেরেছি। যেটুকু বাদ আছে সব হয়তো আমি এক্সপ্লেন করে উঠতে পারলাম না এখানে, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। সেই সমস্ত কিছুর উত্তর আমি এর পরবর্তী ভিডিওতে দেব। আর পূজাকে একটা কথাই শুধু বলতে চাই, আমাকে যা প্রশ্ন করেছিস তার উত্তর আমি সাজিয়ে দিয়ে গেছি, এবং সেটা আমি আমার ভিডিওতেও যা বলেছিলাম এখনও তাই বলছি। ওই যে ডিম্পি লাইফস্টাইল ফলো করে রেখেছে, তাকে দিয়ে তোকে কমেন্টস করিয়েছে, সবটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। আমি তো ওটা কালকের ভিডিওতেই বলে রেখেছিলাম, এখানে রাগ ঢাকার কিছু নেই রে। আমি লুকোচুরি করে কোনো কাজ করি না, কারণ আমার না নিজেকে বেচতে হয় না। আর এই যে আমার স্বামীর এক্স গার্লফ্রেন্ড, না দেখ, আমার স্বামীর এক্স গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কোনোদিন আমার স্বামীকে আমার এখানে বিক্রি করতে হয়নি রে, হয়েছে। আর আমার স্বামীরা তার বউ বেচে খেতে হয়নি, বুঝতে পেরেছিস তো? ভগবান বুঝেই সবটা করে। যাই হোক, যেটা বলতে চাইছি, আমি এরপরেও তোকে বলছি, তোর ভাষায় আমি 40 বছরের বুড়ি, আমি মিথ্যেবাদী, তোকে নিয়ে আমি ব্যবসা করছি, লাখ লাখ টাকা ইনকাম করছি, আমার হাড়িতে চাল চড়ছে তোর জন্য। কিন্তু তুই অনেস্ট, তুই আর তোর সো কল হাজবেন্ড, তোরা অনেস্ট। তো তোরা অনেস্ট, আমি ভুল, তোর নিজের স্বার্থে নয়। আমি ভুল, আমি অপরাধ করেছি, অপরাধীই বলছি, আমি অপরাধ করেছি, আমাকে অপরাধী তুই যেহেতু নিজে মুখে বলছিস। দেখ, নিজের মুখে বললে তো আমি অপরাধী হয়ে যাবো না, ভিউয়ার্সরাও তো জানতে চাইবে না। আমি তো যেহেতু আমায় বলছিস, আমি তো প্রমাণ চাইবো। তো আমাকে অপরাধী করার জন্য হলেও তোর ক্যান্সার রিল্যাপস করেছে, তার একটা ডকুমেন্টস আজকের দিনে এসে দাঁড়িয়ে, এই এখন তোর ক্যান্সার রিল্যাপস করেছে, তার একটা ডকুমেন্টস এখানে শো করে দিয়ে যায় যে আমি অপরাধী। অন ক্যামেরা প্রত্যেকটা ভিউয়ার্সের সামনে কথা দিচ্ছি, হাত জোর করে, কান মুলে, নাক মুলে তোর কাছে ক্ষমা চেয়ে যাব। তোর থেকে তো আমি 19 বছরের বড়, তোর পা ধরে এখান থেকে ক্ষমা চাইবো, প্রয়োজন হলে তোর বাড়ি গিয়ে তোর পা ধরে ক্ষমা চেয়ে অন ক্যামেরা ভিউয়ার্সদেরকে দেখাবো। তুই শুধু একটা ডকুমেন্টস এখানে দিয়ে যা যে আমি অপরাধী, বুঝতে পেরেছিস? আমি অপরাধ করছি, তোকে নিয়ে ব্যবসা করছি, অসুস্থ রুগীকে নিয়ে। যদি সেটা না হয় তাহলে ফিল্ডিং এবার পুরো মানে পুরো দমে, মানে ময়দান পুরো ফাঁকা পেয়েছি। এবার তো আমি তোকে বৌদির থেকেও খারাপ অবস্থা এখানে নাঙ্গা করব, তার দায়িত্ব নিয়ে বললাম। আর তুই বলেছিস না তুই আর তোর হাজবেন্ড চলো আমাদের সঙ্গে ভেলোর, চলো ভেলোর, চলো ভেলোর, আমি যাবো ভেলোর।
কবে যাচ্ছিস? 20 তারিখে। কোন হোটেলে থাকছিস আমাকে জানাস, আমি তোর সাথে যাব না। তোর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই, তুই তো আমার মায়ের পেটের বোন না, বা আমিও তোর মায়ের পেটের বোন না। তুই কোন লজে আছিস সেটা ভালো করে জানাস, এখানে ভিডিওতেই জানাস কোন লজে আছিস। আমি ফ্লাইটের টিকিট বুক করে আমি ফ্লাইটে করেই যাব। হ্যাঁ রে, তোকে বিক্রি করা পয়সা এত বেশি হয়ে গেছে যে ওই ফ্লাইটের টিকিটটা মানে টিকিট কেটে দাও, এবার যাওয়া আসার ক্ষমতা আমার স্বামীর আছে, ওইটুকু আমার স্বামী দিতে পারবে। আর তোকে বিক্রি করা পয়সা তো আমার যেহেতু সংসার চলছে ওইটুকু তো আমার স্বামী দিতে পারবে। এই সকালবেলা চলে গেছে ডিউটিতে, রাত্রিবেলা আসবে, তোর বড়ার মতো তো বউ গেছে এখান থেকে ইনকাম করে না, বুঝেছিস তো? তো সেটাই বলছি, জানাস আমি যাব। আর তুই ওখানে গেলে পরে আমার ওখানে সশরীরে উপস্থিত হতে হবে না, এমনিতেই সমস্ত ইনফরমেশন এমনিই আমি পেয়ে যাবো। এমনিতেই আমি অলরেডি পেয়ে গেছি বলে তোর এগেনস্টে কথাগুলো বলতে পারছি, বুঝতে পেরেছিস তো? তো যে কি বললাম আমি ভুল প্রমাণ করার জন্য ডকুমেন্টস দিয়ে সেখানে তোর ক্যান্সার রিল্যাপস করেছে, সুহানাকে দিয়ে বলেছিস, তোকে টানলে সুহানাও আসবে, বলে দিস ওকে। ও তো আমার আর কোনো ভিডিও দেখবে না, ওর যেটুকু তুই শিখিয়ে দিয়েছিস বলে দিয়েছে, হয়ে গেছে, বলে দিস। এরপরে আর কাকে কাকে তুলবি? এই হাতে বাজারের দাদাকে একটু তুলিস তো, উনিই তো কেসটা করেছিল তোর নামে, তাই না? তার জন্য তোর ওনার কাছে হাত জোর করতে হয়েছিল। তাকে এরাও বলিস যে ভুল বলেছিল, তখন কথাগুলো রেগে গিয়ে বলেছিল, সব মিথ্যে বলিস না রে, একটুখানি স্টেটমেন্টটা দেওয়াস, ঠিক আছে? তোর সঙ্গে আবার এর পরে দেখা হচ্ছে। আমি নেমে গেছি ময়দানে তোকে আর তোর বরকে নাঙ্গা করার জন্য। ভিউয়ার্সদেরকে আশা করি বোঝাতে পেরেছি সমস্তটা। এইটুকুই থাক, আবার আসবো এরপরে ফিল্ডিং করতে, বুঝতে পেরেছো?